যখন চাহাত অভিনবকে নিয়ে সন্দেহ করছিল তখন অভিনব পৌঁছে গিয়েছিল আকরামের কেবিনে। অভিনব ঢুকতেই আকরাম তার কার্ড বাড়িয়ে দিয়ে বলল, টাইগার ওয়েলকাম। সব ভালো, সব ঠিক আছে? এই নে ভিআইপি কার্ড, মজা কর। থ্যাংক ইউ। সে নিচে এসে দেখল চাহাত হোটেলের বাইরে শেডের নিচে দাঁড়িয়ে আছে। চলবে? দুজনেই হোটেলের ভেতরে ঢুকে একটি টেবিলে বসল। অভিনব ইচ্ছে করেই চাহাতের চোখের দিকে তাকানো এড়িয়ে যাচ্ছিল, আর সেই সময় চাহাত তাকে একদৃষ্টিতে দেখেই চলেছিল। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, তুমি কি এই অফিসে কাজ করো? কিছু অর্ডার করি, খুব খিদে পেয়েছে, একটু দাঁড়াও। ওয়েটার। চাহাতের প্রশ্নটা এড়িয়ে গেল অভিনব। হ্যালো স্যার। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? না, একদম না। কেন কিছু লুকাবো? তেমন কিছু না। ও, এক সেকেন্ড। অভিনব আর চাহাত ওয়েটারের কাছে অর্ডার দিল। ওয়েটার চলে গেল, কিন্তু চাহাত তার প্রশ্ন ভুলে যায়নি। তো তুমি কি করো? আমি একে প্রাইভেট লিমিটেডে ছোট একটা চাকরি করি, এটাই। ওটা তো আকরমজির কোম্পানি, তাই না? হ্যাঁ, ঠিকই। হ্যালো গর্জাস, তুমি খুব সুন্দর। আসতে চাইনি, কিন্তু মন মানল না। একটা ভালো ট্রিট অফার করতে পারি? দেখছো না, ও ইতিমধ্যেই আমার সঙ্গে ডেটে আছে। ও সত্যি? আমি ভেবেছিলাম তুমি ওর ছোট ভাইটাই কিছু। এখন তুমি বললে যে তুমি ওর সঙ্গে ডেটে আছো, তাই ভদ্রভাবে বলছি, গেট লস্ট। অভিনব এক মুহূর্তের জন্য চুপ করে রইল। সে দেখতে চাইল এই লোকটা আর কত নিচে নামতে পারে। সেই সময় ছেলেটা চাহাতের পেছন দিয়ে ঘুরে বলল, তুমি এত সুন্দর যে মনে হয় একটা ভালো পরিবারের মেয়ে। মাইন্ড করো না, তোমার এমন লোকেদের সঙ্গে ডেটে যাওয়া উচিত না। স্ট্যান্ডার্ড খুব গুরুত্বপূর্ণ, রাইট? কে তোকে জ্ঞান দিতে বলেছে? হ্যাঁ, এখন বের হয়ে যা। তুমি আমার সঙ্গে চলো, ট্রাস্ট মি, তোমার কোনো সমস্যা হবে না। আমি বলছি, তোমার এমন ডাউন মার্কেট ছেলেদের সঙ্গে থাকা উচিত না, যার বাবা তাকে জন্ম দিয়ে ফেলে রেখে গেছে। এবার অভিনব আর নিজেকে ধরে রাখতে পারল না। ছেলেটা সীমা ছাড়িয়ে গেছে। অভিনবের বাবার কথা উঠতেই অভিনব আর কারো কথা শুনতে রাজি ছিল না। তার বাবার বিষয়ে একটা কথাও সে সহ্য করতে পারত না। কি বললি? তার বাবা তাকে জন্ম দিয়ে ফেলে রেখে গেছে? তোমার বাবা তোমায় কি শিখিয়েছে? যে ছেলে এতক্ষণ অভিনবের সামনে দাপট দেখাচ্ছিল, সে একটাও শব্দ করতে পারছিল না। তার চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। এসব কি হচ্ছে এখানে? এটা একটা নামি হোটেল, মাছের বাজার না। ম্যানেজার, তোমাদের হোটেলে কেমন লোকজন আসে? দেখুন আমাকে কত মেরেছে, দেখুন আমার নাক মুখ ভেঙে দিয়েছে। ম্যানেজার প্রথমে সেই ছেলেটার দিকে তাকালো, তারপর অভিনবের দিকে। অভিনব নিজের কথা বলার আগেই ম্যানেজার বলল, আমাদের ভিআইপি কাস্টমারের গায়ে তোমার সাহস হলো হাত তোলার? ও আমাদের হ্যারাস করছিল। আমি তো ওর সঙ্গে কথাই বলছিলাম না, বারবার সতর্ক করার পরও পিছাইনি। আমার বাবাকে দিয়ে বাজে কথা বলছিল। এটা কি সত্যি? মিথ্যে বলছে। শুধু এই ছোট ব্যাপারটার জন্য আপনি ওর সঙ্গে এমন ব্যবহার করলেন? যাই হোক না কেন, আপনাকে প্রথমে ওর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা? আমি ক্ষমা চাইবো? ও আমার আর আমার বন্ধুর কাছে ক্ষমা চাইবে? চুপচাপ ক্ষমা চাও। তুমি জানো না আমি কে। ক্ষমা না চাইলে এই হোটেল থেকে বের হতেও দেব না। পরিস্থিতি আরো খারাপ হচ্ছিল। তার আগেই যাতে ব্যাপারটা বেশি বাড়ে না, চাহাত এগিয়ে এসে বলল, আসলে এটা অভিনবের দোষ না। এই লোকটা আমাকে হ্যারাস করার চেষ্টা করছিল। অভিনব আর আমি শুধু লাঞ্চ করতে এসেছিলাম। যাই হোক ম্যাডাম, ওকে ক্ষমা চাইতেই হবে। অভিনব বুঝে গেল কেন ম্যানেজার তার সঙ্গে এমন ব্যবহার করছে। আসলে সে অভিনবকে তার পোশাক দেখে বিচার করছিল। অন্য কোনো উপায় না দেখে অভিনব তার পকেট থেকে আকরামের কার্ডটি বের করে ম্যানেজারের দিকে বাড়িয়ে দিয়ে বলল, জানেন এই কার্ডটা কে দিয়েছে? কার্ডে লেখার নামটা পড়ুন, বুঝতে পারবেন কি সিদ্ধান্ত নেওয়া উচিত। ম্যানেজার কার্ডটা নিয়ে ভালো করে দেখল। নামটা পড়তেই তার চোখ বড় হয়ে গেল। যদি অভিনবের কাছে আকরামের কার্ড থাকে, তবে সে বুঝল যে অভিনবের আকরামের সঙ্গে সম্পর্ক আছে।
কথা বলার আগে বাড়ি গিয়ে তোমার মায়ের কাছ থেকে শিখে এসো কিভাবে মেয়েদের সম্মান করতে হয়। এই বলে অভিনব চাহাতকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। তারা গিয়ে গাড়িতে বসলো, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছিল না। এত কিছু ঘটার পর অভিনব জানতে চাইছিল চাহাতের মনে কি চলছে, কিন্তু সে নিজে থেকে জিজ্ঞেস করতে চাইছিল না, যাতে চাহাত তার উপর সন্দেহ না করে। তুমি ঠিক আছো? তোমার মুড আর লাঞ্চ দুটোই নষ্ট করে ফেলেছি, সরি। চাইলে আমরা অন্য কোথাও গিয়ে খেতে পারি। ওকে, আমি পুরো দিনই ফ্রি। এটা শুনে অভিনব গাড়ি ঘুরিয়ে আরেকটা হোটেলের দিকে নিয়ে গেল। কিছুক্ষণ পর সে হোটেলের সামনেই গাড়ি থামালো। অভিনব উপরের বোর্ডের দিকে তাকিয়ে চাহাতকে নিয়ে ভেতরে ঢুকল। অভিনব জানত এই হোটেলটা দিকপালের, আর দিকপাল হোটেলের পাশাপাশি বিশাল একটা মাফিয়া গ্রুপ চালায়। যেমন টাইগার নামটা মাফিয়া ওয়ার্ল্ডে বড় ছিল, ঠিক তেমনই দিকপালের নামও যথেষ্ট বড়। টাইগারের মতোই দিকপালেরও প্রচুর টাকা আর ব্যবসা ছিল। অনেকভাবে তারা একে অপরের শত্রু ছিল। অভিনবের মনে হচ্ছিল এখানে হয়তো তার সঙ্গে দিকপালের দেখা হয়ে যেতে পারে। তো তুমি ঠিক করেছো যে তুমি তোমার সম্পর্কে কিছুই বলবে না? কি ব্যাপারে? আসলে সে বুঝতে পারছিল কেন চাহাতের সন্দেহ বাড়ছে। আরে বলো না, এত কি বড় সিক্রেট আছে? কি জানতে চাও? আমি তোমাকেই জিজ্ঞেস করছি, তোমাকে নিয়েই তো জিজ্ঞেস করবো, তাই না? আমার বলার মতো কিছুই নেই। বলে অভিনব চারদিকে তাকাতে লাগলো চাহাতকে এড়ানোর জন্য। এই সময়ে দিকপাল বসের নাম শুধু গুড়গাঁওয়ে না, পুরো ভারতেই ছড়িয়ে আছে। টাইগার যখন থেকেই মার্কেট থেকে গায়েব, টাইগারের নামও গায়েব। তখনই তার চোখ পড়ল কয়েকজন লোকের ওপর, যারা নিজেদের মধ্যেই খুব সিরিয়াস আলোচনা করছিল। তারা টাইগারকে নিয়ে এমনভাবে কথা বলছিল কেন সে বুঝতে পারল না। বলো অভিনব, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? না, কেন লুকাবো? টাইগার গায়েব হয়নি, টাইগার বেঁচে আছে এবং খুব শিগগিরই ফিরে আসবে। জনি, আমি বলেছিলাম এত খাস না, সামলাতে পারো না। কি সব আজে বাজে বলছো? কি ডেয়ারিং এদের! দিকপালের হোটেলে বসে টাইগারকে নিয়ে কথা বলছে। হয় এরা নেশা করেছে, নয়তো খুব সাহসী। আজে বাজে? তুমি আজে বাজে বলছো? টাইগারের সঙ্গে দিকপালের তুলনা? হুইস্কির সঙ্গে দেশি মদের তুলনা হয়? আমি বলছি টাইগার বেঁচে আছে এবং সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। জনি নামের এই লোকটার কথা শুনে অভিনবের গায়ে কাঁটা দিল। সে জানতে চাইছিল জনি মিথ্যে হাওয়ায় কথা বলছে নাকি সত্যি কোনো তথ্য তার কাছে আছে। এরপর কি হতে চলেছে? অভিনব কি সত্যিটা জানতে পারবে? আর চাহাত কি অভিনবের মুখ থেকে সত্যি বের করে আনতে পারবে? কোনো এক কারণে চাহাতের মনে হচ্ছিল অভিনব তার কাছ থেকে কিছু লুকোচ্ছে। অন্যদের মতো সে অভিনবের পোশাক দেখে বিচার করছিল না, বরং তার চোখ ছিল অভিনবের মুখের দিকে। অভিনব, অভিনব, হ্যাঁ, তুমি কিছু বলছিলে? তুমি কি আমার বন্ধুকে মিথ্যে বলছো? কোন বন্ধু? অনন্যা। হ্যাঁ, অনন্যা। না, আমি কেন মিথ্যে বলবো ওকে? তেমন কিছু না। কিন্তু জানো চাহাত, আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আমাকে এখনই বেরোতে হবে। তুমি জানো তো আমি অনন্যার হাজব্যান্ড। আমি বাড়িতে একটু দেরি করে পৌঁছালেই সে আমায় মেরে ফেলবে। সন্দেহ করতে শুরু করে। সন্দেহ? ও তো তোমাকে পছন্দই করে না। তোমার কি হওয়ার কোনো মাথা ব্যথাই নেই? তাহলে কেন তোমার ওপর সন্দেহ করবে? হ্যাঁ জানি, কিন্তু তবুও আমাকে যেতে হবে। তোমাকে বাড়ি ছেড়ে আসবো। আবার কবে দেখা হবে? অভিনব কোনো উত্তর দিল না এবং চাহাতকে নিয়ে হোটেলের বাইরে বেরিয়ে এলো। সেই লোকদের কাছে পৌঁছাতেই অভিনব দেখল তারা সেই ছেলেটাকে মারছে। ওকে কেন মারছো? তোমার কি? আমারই তো তাই দাঁড়িয়ে আছি। যদি সারা জীবন দাঁড়িয়ে থাকতে চাও তাহলে চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো ওর মতো তোকেও লম্বা করে শুয়ে দেব। আরে এই লাইনটা তো আমি বলবো ভাবছিলাম,
এখন যেহেতু তুমি আমার লাইন চুরি করেছো, মারও বেশি খাবে। হিরো হওয়ার চেষ্টা করছো কেন? গুড়গাঁওয়ে হিরোগিরি চলে না। চুপচাপ চলে যা, না হলে একটার বদলে দুটো কবর খুঁড়তে হবে। অভিনব কোনো উত্তর দিল না। সে শুধু তাদের দিকে তাকিয়ে গণনা করছিল। যখন সেই ছেলেটা এক পা পিছিয়ে গেল, তখন অভিনব গণনা শেষ করে বলল, কবর খুঁড়তে বলো। 4টা কবর রেডি রাখতে। 2 জন মানুষ এসে 4 জনকে মারবে। অভিনব পুরো প্রস্তুত ছিল। চোখের পলকে সে সময় আর মুহূর্ত দুটোই বদলে দিল। জনি নামে সেই ছেলেটার তো আর বাঁচার কোনো আশা ছিল না। সে নিজেই অবাক হয়ে দেখছিল অভিনবের এই রূপ। তার কাছে অভিনব যেন ঈশ্বরের মতো লাগছিল। অভিনব যখন তাদের লিডারকে একদম শেষ করে দিল আর সে ব্যথায় কাতরাচ্ছিল, তখন জনি বলল, ভাই আপনি কে, আর আমার প্রাণ কেন বাঁচালেন? অভিনব কোনো উত্তর দিল না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটা অধীর অপেক্ষা করছিল উত্তরের জন্য। আমি কে তা বলবো, তবে আগে প্রতিশ্রুতি দিতে হবে আমার পরিচয় কাউকে বলবে না। অভিনব তার প্রাণ বাঁচিয়েছে। এই ছোট্ট গোপন কথাটা অন্তত অভিনবের জন্য সে রাখতে পারত। টাইগার, এটা বলে অভিনব 2 পা পিছিয়ে গেল। জনি এটা শুনে চোখ বড় করে তাকিয়ে রইল। সে বুঝতেই পারছিল না সে যা দেখছে সেটা স্বপ্ন নাকি সত্যি। অভিনব চলে যাচ্ছে আর জনির চোখ না পিটপিটিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে অভিনব পৌঁছালো হারদেব পাল সিংয়ের বাড়ি। বাড়িতে ঢুকতে রাজীব, শর্মিলা আর বাকিরা খুব গুরুতর একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। বুঝতে পারছি না কি করব। আমাদের গৌরবের সঙ্গে কথা বলা উচিত, যাতে ও কমপক্ষে আকরামের সঙ্গে আমাদের ব্যাপারে কথা বলে। এখন শুধু ওই কিছু করতে পারে। কিং কর্পোরেশনসের সাপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদের কাজ হবে না। ঠিক তখনই অভিনব বাড়িতে ঢুকল। পুরো কথা সে বুঝল না, কিন্তু যতটুকু শুনল তাতেই বুঝে গেল আনান্যার কোম্পানি বড়সড় সমস্যায় পড়েছে। আমার মনে হয় পপক্লিন হোল্ডিংসের সাপোর্ট নেওয়াই ঠিক হবে। তুমি কি বলছো? এই 2টা কোম্পানি টাইগার চালায়, আর আমাদের মতো মানুষ টাইগারের কাছে সরাসরি যেতে পারবে না। আজ পর্যন্ত কেউ টাইগারকে দেখেও নি, তাহলে আমরা কিভাবে ওর সঙ্গে দেখা করব? হয়তো চিরাগে কাজটা করে দিতে পারবে। একটা কাজ করি, আনান্যা আর চিরাগের বিয়ে ঠিক করে দিই। যাই হোক, অভিনব আমাদের জন্য কখনো কিছু করেছে নাকি? অভিনব মুখে হাসি এনে বলল, যদিও সে খুব ক্লান্ত ছিল, তবু সে চাইছিল না এরা বুঝুক সে কি করেছে। নমস্তে। অভিনব নমস্তে বলতেই শর্মিলা, আনান্যা আর রাজীব তার দিকে তাকালো। তাদের চোখে অদ্ভুত এক রাগ ছিল। এই চোখ দেখে অভিনব হতবাক হয়ে গেল। সে জানত এরা তাকে ভালোভাবে নেবে না, কিন্তু আজ তাদের চোখে রাগ দেখে অভিনবের মনে অদ্ভুত লাগল। এরপর কি হতে চলেছে? সবাইয়ের কেন অভিনবের উপর রাগ? আর অনন্যা কোন সমস্যায় পড়েছে? অভিনব কি তার সমস্যা সমাধান করতে পারবে? বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর দ্য রিটার্ন অফ টাইগারের সব এপিসোড শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।